আপনি যখন কোনো একটা আন্দোলনে সফল হবেন তখন সেটার দায়ভার সেটা আমরা সবার পার্টিসিপেশন আছে। যখন কোনো একটা জিনিস ব্যর্থ হবে বা হচ্ছে আপনি প্রথমে করে ফেলছেন বাট পরে মনে হচ্ছে যে না আসলে জিনিসটা করা ঠিক হয় নাই, তখন এটার দায় আপনি হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপের উপর দিয়ে দিবেন। এখন ফারুক ভাইয়ের যে বক্তব্য, পুরো বক্তব্যটা আসলে সেটার একটা একদম রিফ্লেকশন। আমি আমাদের দলের সভাপতি জেলে যায় নাই, বিএনপির নেতারা জেলে যায় নাই। হ্যাঁ, সবাই জেলে গেছে। আচ্ছা, দেখেন যখন গতকালকে আমি আমার বক্তব্য আগের বক্তব্যে এটা স্পষ্ট করেছিলাম যে আসলে এই আন্দোলনটা হয়েছে গতকালকে যা হয়েছে পুরো বিক্ষিপ্তভাবে। কোত্থেকে ক্রেন আনলো, কোত্থেকে বুলডোজার আসলো, এগুলো সবগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে এক একজন এক এক দিক থেকে আয়োজন করেছে। এবং সেখানে আপনি যদি দেখেন সেখানে শিবিরের পার্টিসিপেশন ছিল, ছাত্র দলের পার্টিসিপেশন ছিল, ছাত্র অধিকার পরিষদের পার্টিসিপেশন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্টিসিপেশন ছিল। কেউ এককভাবে ডাক দেয় নাই যে আমাকে আসলে 32 নাম্বার ভাঙতে হবে। এবং দেখেন যখন 32 নাম্বারের যে আন্দোলনটা গতকালকে হলো সেটা কিন্তু এই জন্য হয় নাই, মানে এটা কিন্তু জাস্ট ক্ষমতা দেখানোর জন্য হয় নাই, বরং এটার একটা সিগনিফিকেন্স আছে। আপনি যদি আজকে মব জাস্টিস বলেন বা হচ্ছে কেন আমাকে এগুলা করতে হবে এই কথাগুলো বলেন, তাহলে আসলে জুলাই আন্দোলনই হইতো না। কেন আমাকে এগুলা করতে হবে, কেন আসলে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে? ছাত্রদের তো এই ঠেকা নাই। এবং এই যে দেখেন রেসপন্সিবিলিটি এই জেনারেশন নিজেদের কাঁধে নিতে পারে বলেই আপনার আজকের এই আন্দোলনটা সফল হয়েছে। আপনি দেখেন আমরা যখন 32-এ যখন স্টুডেন্টরা সবাই যায়, ছাত্র জনতা যায়, সেখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। সেনাবাহিনী এসেছিল, সেনাবাহিনী অবস্থান পর্যবেক্ষণ করলো, দেখলো যে সেখানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে, কেউ কিন্তু সেখানে আনুষ্ঠানিকভাবে ডাক দেয় নাই যে আজকে সবাই আমরা ধানমন্ডি 32-এ যাব। তারপরেও জনতা সেখানে চলে এসেছে কোন জায়গা থেকে? তাদের একটা কালেকটিভ কনসাসনেসের জায়গা থেকে যে আমরা ফ্যাসিবাদকে আর বাংলাদেশে কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দিব না। এখানে আসলে সরকারের ব্যর্থতা সফলতার থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের মানুষের মধ্যে যে এখনো একতা আছে, তাদের এখনো কালেকটিভ কনসাসনেসটা যে জুলাই আন্দোলনের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা এখনো মানুষের মধ্যে কার্যত আছে এবং তারা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্নকে রাখতে চায় না। কারণ আমরা জানি এই ফ্যাসিবাদের চিহ্নগুলো যদি থাকে এগুলো পরবর্তীতে মাজার হিসেবে, উপাসনালয় হিসেবে আবার তৈরি হবে, আবার এই 32-কে পূজা করা হবে। আওয়ামী ধর্ম যেমন এখন টুঙ্গিপাড়াকে পূজা করে, সে একইভাবে এই জিনিসগুলো পরবর্তীতে আবার পূজা করা হবে। এখানে আসলে ধানমন্ডি 32-কে ধ্বংস করা এটা হচ্ছে একটা আইকনিক, একটা সিম্বলিক। এইটার ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু আপনার খুব বেশি নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এটা সিম্বলিক ভ্যালু কি, এটা সিম্বলিক ভ্যালু অনেক বেশি। আমাদের যে একতা এখনো আছে, আমরা যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে এখনো নো টলারেন্স, আজকে আমরা এখানে এখন বিতর্ক করছি, কিন্তু যখন ফ্যাসিবাদের প্রশ্ন আসবে আমরা 4 জন এক হয়ে যাব, আমরা 5 জন এক হয়ে যাব। এই জিনিসটা ইন্ডিকেট করেছে গতকালকের এই আন্দোলনটা। এবং ঠিক এই কারণে গতকালকের এই আন্দোলনটা সিগনিফিকেন্ট। এখানে সরকারের সফলতা ব্যর্থতা এটা কোনো প্রশ্নই না। ধরেন সরকার সবগুলো ফ্যাসিবাদের দোষরদেরকে জেলে নিল, এরপর যদি শেখ হাসিনা এই ধরনের ঘোষণা দিত, তাহলে কি ছাত্র জনতা তার কোনো প্রতিবাদ করতো না? অবশ্যই করতো। সেটা হয় ধানমন্ডি 32 না হয়ে অন্য কিছু হতে পারত, কিন্তু প্রতিবাদটা হতো। এই কালেকটিভ চেতনাকে আপনি মবতন্ত্র বলেন, যাই বলেন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এই চেতনাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা লাগবে। এই চেতনা যতদিন থাকবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আসবে না। দেখেন আমি একটু শেষ করি। এখানে একজন সিনিয়র সাংবাদিক ভাই আছেন, ভাই বললেন, মানে তিনি আসলে বিষয়টাকে এমনভাবে দেখানোর চেষ্টা করছিলেন যে আমরা বিগত সময়ে মত প্রকাশের স্বাধীনতা পাই নাই, এখন পাচ্ছি কি পাবো না জানি না, এখনো মততন্ত্র, মানে এগুলো বলে আসলে আওয়ামী লীগের যে সময়টা, সেই সময়টাকে অনেকটা আমরা, মানে তারা লেসার রিভিল ছিল বা হচ্ছে ওই সময়টা অত বেশি খারাপও ছিল না যতটা আসলে আমাদেরকে দেখানো হয়, এই ধরনের একটা চিত্রায়ন করার চেষ্টা করা হয়, যেগুলোকে আমরা মনে করি এটা আসলে অনেক বেশি সমস্যাজনক। কারণ আওয়ামী লীগের সময় আপনি এখন মবতন্ত্র থাকুক, যাই বলেন, আপনি এই মবতন্ত্র আপনাকে এখন কথা বলার স্বাধীনতা দিয়েছে, আপনি এখন এখানে বসে কথা বলতে পারতেছেন। আপনার কেউ যদি প্রতিবাদ করে, সেটা আপনাকে কথা বলে প্রতিবাদ করছে, কেউ আপনাকে জেলে ভরতেছে না, আপনার এখানে ডিজিএফআই বসা নাই, আপনার এখানে এনএসআই বসা নাই। এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে আমরা জিনিসগুলোকে নর্মালাইজ করার চেষ্টা করতেছি যে বিগত সময়েও আমার কথা বলতে পারতাম না, এখন আসলে আমি কতদিন কথা বলতে পারবো আমি জানি না। এই ধরনের কথাগুলোকে মানে আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি না, এবং আমি অনুরোধ করব যে আমরা আসলে বিগত যে ফ্যাসিজমের সময়টা ছিল, এই ফ্যাসিজমের সময়টাকে সে ঘৃণার চোখেই দেখা লাগবে আমাদেরকে, এবং সেটার যাতে কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা কোনো স্কেপগোট আমরা তাকে দিব না।